নমস্কার। সায়নিজ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলবো মহাভারত সম্পর্কে। মহাভারতে পাণ্ডবদের প্রপিতামহী রাজা শান্তনুর স্ত্রী সত্যবতীর জন্ম হয় মাছের গর্ভে। মাছের গর্ভে জন্ম হওয়ায় তার শরীরে ছিল মাছের দুর্গন্ধ। কিভাবে মাছের পেটে জন্ম হলো সত্যবতীর? কিভাবেই বা মৎস্যগন্ধা থেকে দেহে পদ্মের সুগন্ধ লাভ করলেন তিনি? আর কিভাবেই বা মৎস্যকন্যা থেকে হয়ে উঠলেন কুরু বংশের মহারানী? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। সুতরাং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দাপর যুগে পরিচর নামক একজন সত্যশীল ও ধর্মবন্ত রাজা ছিলেন। রাজ্যপাট ত্যাগ করে তিনি অরণ্যে গিয়ে কঠিন তপস্যা শুরু করেন। তার কঠিন তপস্যা দেখে ইন্দ্রদেব ভয় পেয়ে যান এবং ঐরাবতে চড়ে সেই অরণ্যে রাজার কাছে গিয়ে উপস্থিত হন। তারপর ইন্দ্রদেব রাজাকে অনুরোধ করেন এই কঠোর তপস্যা বন্ধ করতে। কথা বলে রাজাকে গলায় বৈজয়ন্তী মালা পরিয়ে হাতে ছত্রদণ্ড দিয়ে চেদি নামক রাজ্যে তাঁর অভিষেক করেন। এভাবে পরিচর রাজাকে চেদি রাজ্যে প্রতিষ্ঠিত করে ইন্দ্রদেব চলে যান নিজের স্থানে। রাজা হয়ে পরিচর দান ধ্যান যজ্ঞাদি করে সুন্দরভাবে রাজত্ব করতে থাকেন। এরপরে পর্বতে অজনী সম্ভবা পরমা সুন্দরী এক কন্যাকে দেখতে পেয়ে তাকে বিয়ে করেন রাজা পরিচর। স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকেন তিনি। এরপর কিছুকাল পরে রানী যখন ঋতুস্নান করলেন, সেই দিনই রাজার পিতৃলোক থেকে আজ্ঞা এলো মৃগ মাংস দ্বারা শ্রাদ্ধ করে পূর্বপুরুষদের তৃপ্ত করতে হবে। সেই হেতু রাজা বাধ্য হয়ে মৃগয়া করতে অরণ্যে গেলেন। কিন্তু তার মন পড়ে রইল স্ত্রীর কাছে। অরণ্যে গিয়ে সারাক্ষণ স্ত্রীর কথা ভাবতে ভাবতে বীর্যস্খলন হলো রাজার। তখন রাজা সেটি নষ্ট না করে পাতায় মুড়ে তাঁর পোষা সন্তান পক্ষীকে বললেন রানীর কাছে এটি পৌঁছে দিতে। সেই মতো সেই পত্রের মোড়ক মুখে নিয়ে সন্তান পক্ষী রওনা দিল রাজবাড়ির উদ্দেশ্যে। কিন্তু পথে আরেকটি সন্তান পাখির সঙ্গে সাক্ষাৎ হলো তার। অপর পাখিটি রাজার পাখির মুখে পাতার মোড়ক দেখে খাদ্যদ্রব্য ভেবে সেটিতে ছোঁ মেরে বসল। এভাবে দুই পাখির কাড়াকাড়িতে পাতার মোড়কটি নিচে পড়ে গেল এবং সোজা গিয়ে পড়ল যমুনার জলে। সেখানেই যমুনার জলে দীর্ঘিকা নামের স্বর্গের এক অপ্সরা মুনির অভিশাপে মাছ রূপে ছিল। দৈববশে সেই মাছটি রাজার বীর্য ভক্ষণ করল। তারপর 10 মাস পরে সেই মাছটি যখন ধীবরের জালে ধরা পড়ে, ডাঙায় তোলা মাত্র মাছটির প্রসব ঘটে। প্রসব হওয়া মাত্র মুনির অভিশাপ কেটে যায় এবং অপ্সরা দীর্ঘিকা শাপমুক্ত হয়ে সোজা স্বর্গে চলে যায়। তার গর্ভে ছিল যমজ সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে। এরকম অদ্ভুত ঘটনা দেখে ধীবর তখন সেই রাজ্যের রাজা পরিচরকে ব্যাপারটি জানালেন। অপুত্রক রাজা পরিচর সেই পুত্র সন্তানটিকে গ্রহণ করলেন এবং কন্যাটিকে দিয়ে দিলেন ধীবরের কাছে। মাছের পেট থেকে হওয়া সেই পুত্রের নাম হলো মৎস্যরাজ এবং কন্যার নাম হলো মৎস্যগন্ধা। ধীরে ধীরে ধীবরের ঘরে বড় হয়ে উঠতে থাকলো মৎস্যগন্ধা। অপরূপ সুন্দরী হলেও সেই কন্যার গায়ে ছিল মাছের গন্ধ, তাই দুর্গন্ধে কেউ তার কাছে যেত না। এটা নিয়ে তার পালক পিতা ধীবর চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে অনেক ভাবনা চিন্তা করে একটি উপায় স্থির করলেন। যমুনার অপর পারে ছিল গভীর অরণ্য। সেই অরণ্যে প্রায়ই মুনি ঋষিরা যাতায়াত করতেন। ধীবর তখন কন্যাকে বললেন নৌকার মাঝি হতে এবং সেই পথে থেকে মুনি ঋষিদের তার নৌকায় পারাপার করাতে। পিতার আদেশ পেয়ে মৎস্যগন্ধা নৌকার মাঝি হলো এবং মুনি ঋষিদের পার করতে লাগলো। এভাবেই একদিন মহামুনি পরাশরের সঙ্গে সাক্ষাৎ হয় তার। পরাশর মুনি দেশে দেশে তীর্থ করে বেড়াচ্ছিলেন। হঠাৎই একদিন সেই পথে এসে উপস্থিত হন তিনি এবং মৎস্যকন্যার নৌকায় ওঠেন। সুন্দরী যুবতী মৎস্যগন্ধাকে মাঝি রূপে দেখে অবাক হন মুনি পরাশর। অসাধারণ লাবণ্যময়ী মৎস্যগন্ধাকে দেখে প্রথম দর্শনেই ভালো লেগে যায় তাঁর। মুনি তখন নিজের পরিচয় দেন এবং সেই সুন্দরী কন্যার নাম ধাম জিজ্ঞেস করেন। সেই সঙ্গে নিজের ভালো লাগার কথাও জানান মৎস্যগন্ধাকে। মুনির কথা শুনে মৎস্যগন্ধা বলে সে নিচু জাতি ধীবরের কন্যা। তাছাড়াও তার গায়ে মাছের গন্ধ হওয়ায় কেউ তার কাছে ঘেঁষে না। এহেন কন্যাকে মুনি কিভাবে স্পর্শ করবেন? তার ওপর কুমারী কন্যা সে, এখনও বিবাহ হয়নি তার।
মৎস্যগন্ধার মুখে এ সমস্ত বৃত্তান্ত শুনে পরাশর মুনি হেসে ওঠেন এবং বলেন এসব নিয়ে তাকে কিচ্ছু ভাবতে হবে না। এক্ষুনি মুনির বরে তার শরীর থেকে মাছের গন্ধ দূর হয়ে পদ্মের সুগন্ধ হবে, আর মুনির আশীর্বাদে মহারাজের সঙ্গে বিয়ে হবে তার। এরপরে মুনির আশীর্বাদে মৎস্যকন্যার শরীর থেকে মাছের গন্ধ দূর হয়ে যায় এবং সুন্দর পদ্মের গন্ধ হয় তার শরীরে, এবং আগের থেকে আরও বেশি সুন্দরী হয়ে ওঠে সে। এরূপ হওয়াতে অত্যন্ত খুশি হয়ে ওঠে মৎস্যকন্যা এবং মুনিকে বলে মুনির আদেশ পালন করতে তার কোনো অসুবিধা নেই, কিন্তু তার যেন কোনো বদনাম না ঘটে। যমুনার দুই তীরে এখন অনেক লোকজন এবং জলেও অনেক নৌকা, তাই লোকলজ্জার হাত থেকে তাকে রক্ষা করা মুনির দায়িত্ব। এ কথা শুনে মহামুনি পরাশর তখনই তার ক্ষমতা বলে ঘন কুয়াশা সৃষ্টি করলেন এবং তার আদেশে যমুনার মধ্যে দ্বীপ সৃষ্টি হলো। তারপর সেই দ্বীপে মিলন হলো তাদের। এরপর মৎস্যকন্যা সত্যবতী গর্ভবতী হলো এবং ব্যাসদেবের জন্ম হলো তার গর্ভে। দ্বীপে জন্ম হওয়ায় ব্যাসদেবের আরেক নাম দ্বৈপায়ন। জন্ম হওয়া মাত্র তিনি মাতা সত্যবতীকে বললেন তিনি তপবনে যেতে চান এবং যখনই কোনো প্রয়োজন হবে তার মা যেন তাকে স্মরণ করেন। স্মরণ করা মাত্র তিনি এসে হাজির হবেন। একথা বলে তপস্যা করতে বনে চলে গেলেন ব্যাসদেব। এরপর কিছুকাল পরে কুরুবংশের বিখ্যাত রাজা শান্তনু বনে ঘুরতে ঘুরতে যমুনার তীরে এসে উপস্থিত হলেন। সেখানে হঠাৎ পদ্মের সুগন্ধে চারিদিক আমোদিত হয়ে থাকতে দেখে অবাক হলেন রাজা। সেই পদ্মের সুগন্ধের উৎস সন্ধান করতে করতে রাজা দেখলেন নৌকার মাঝে অসাধারণ সুন্দরী এক কন্যা বসে আছে। পদ্মের সৌরভ তার শরীর থেকেই আসছে। সেই নারী হল মৎস্যকন্যা সত্যবতী। অপরূপা সুন্দরী সত্যবতীকে দেখে মোহিত হয়ে গেলেন রাজা শান্তনু। তখনই তিনি সত্যবতীর কাছে গিয়ে তার নাম ধাম জিজ্ঞেস করলেন। সত্যবতীর কাছে তার সমস্ত বৃত্তান্ত জেনে নিয়ে রাজা উপস্থিত হলেন তার পিতা ধীবরের কাছে এবং কন্যা দানের আর্জি জানালেন। তখন সত্যবতীর ধীবর পিতা বললেন রাজার এই প্রস্তাবে তিনি খুবই আনন্দিত, কিন্তু তার দুটি শর্ত আছে। রাজা যদি তার শর্ত মেনে নেন তবেই তিনি কন্যার বিয়ে দেবেন। শর্ত দুটি হল তার কন্যাকে রাজরানী করতে হবে এবং সত্যবতীর গর্ভে জন্মানো পুত্রকে ভবিষ্যতে রাজা করতে হবে। ধীবরের এই শর্তে রাজা দুঃখ পেয়ে সেখান থেকে চলে আসেন, কারণ রাজা শান্তনুর জ্যেষ্ঠ পুত্র ভীষ্ম সিংহাসনের উত্তরাধিকারী। তাই ধীবরের দ্বিতীয় শর্ত পূরণ করা রাজার পক্ষে সম্ভব নয়। এরপর প্রাসাদে ফিরে রাজা মন খারাপ করে দিন কাটাতে থাকেন। পিতাকে মনোকষ্টে দেখে পুত্র ভীষ্ম বৃদ্ধ মন্ত্রীদের বলেন এর কারণ অনুসন্ধান করতে। তারপর ভীষ্ম জানতে পারেন মৎস্যকন্যা সত্যবতীকে তার পিতার পছন্দের কথা এবং সত্যবতীর পিতার শর্তের কথাও শোনেন তিনি। তখন ভীষ্ম উদ্যোগী হন সত্যবতীর সঙ্গে পিতা শান্তনুর বিবাহ দিতে, কারণ ভীষ্মের মা গঙ্গাদেবী নিজের স্বামী শান্তনুকে ত্যাগ করে চলে যাওয়ার বহু বছর পর্যন্ত বিবাহ না করে বিরহী হয়ে ঘুরে বেরিয়েছিলেন রাজা শান্তনু। তারপর এত বছর পর সত্যবতীকে যেহেতু রাজার পছন্দ হয়েছে, তাই ভীষ্ম যে কোনো মূল্যে পিতার বিয়ে দিতে মনস্থ করেন। তাই ভীষ্ম রথ নিয়ে হাজির হন মৎস্যকন্যা সত্যবতীর পিতার কুটিরে। তখন সত্যবতীর ধীবর পিতা তার দুটি শর্তের কথা ভীষ্মকে মনে করিয়ে দিলেন। তখন ভীষ্ম বললেন পিতার বিবাহের কারণে আমি অঙ্গীকার করছি আজ থেকে রাজ্যে আমার আর কোনো অধিকার নেই। শান্তনু এবং সত্যবতীর যে সন্তান জন্মাবে সে হবে রাজ্যের উত্তরাধিকারী। ভীষ্ম এই অঙ্গীকার করার পরও ধীবর বলেন তুমি না হয় রাজ্য নেবে না, কিন্তু ভবিষ্যতে তোমার পুত্রেরা সিংহাসন লাভের জন্য দ্বন্দ্ব করতে পারে। এ কথা শুনে এরপর ভীষ্ম প্রতিজ্ঞা করেন তিনি জীবনে কখনো বিবাহ করবেন না। বৃদ্ধ পিতার বিবাহের কারণে ভীষ্মের এই প্রতিজ্ঞা শুনে দেবতা গন্ধর্ব নরলোকের সবাই ধন্য ধন্য করতে থাকে, কেননা এহেন আত্মত্যাগ সহজে দেখা যায় না। যাই হোক, ভীষ্মের প্রতিজ্ঞা শুনে সত্যবতীর পিতা নিজ কন্যাকে ভীষ্মের হাতে তুলে দিলেন। ভীষ্ম তখন হাত জোড় করে সত্যবতীকে বললেন রথে চড়ে নিজ গৃহে চলুন মাতা। তারপর সত্যবতীকে হস্তিনায় নিয়ে গিয়ে পিতা শান্তনুর হাতে তুলে দিলেন ভীষ্ম। সমস্ত বৃত্তান্ত দেখে শুনে শান্তনু বিস্মিত হলেন এবং সত্যবতীকে পেয়ে ভীষণ খুশি হলেন। খুশি হয়ে শান্তনু পুত্র ভীষ্মকে ইচ্ছা মৃত্যুর বর দান করেন। এরপর সত্যবতীর সঙ্গে শান্তনুর বিয়ে হয়। এভাবেই মৎস্যকন্যা সত্যবতী হলেন কুরু বংশের মহারানী। শান্তনু এবং সত্যবতীর দুজন পুত্র সন্তান জন্মায়, তারা হলো চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। পরবর্তীকালে হস্তিনাপুরের সিংহাসনে বসেন বিচিত্রবীর্য।
ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু তাঁরই পুত্র। তাহলে আমরা দেখলাম মৎস্যকন্যা সত্যবতী কিভাবে মাছের পেটে জন্ম নিয়ে পরাশর মুনির বরে মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধা হলেন এবং পরবর্তীকালে কুরু বংশের মহারানী হলেন। এই ছিল পাণ্ডবদের প্রপিতামহী এবং ব্যাসদেবের মাতা সত্যবতীর জীবনের আশ্চর্য কাহিনী। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে রাখবেন। অনেক ধন্যবাদ।